উস্কো খুস্কো চোখ দুটো কোটরের মধ্যে ঢুকে গেছে, গায়ের চামড়া কেমন জানি কুঁচকে গেছে, এবং যেটা সব থেকে বেশি চোখে পড়ছে সেটা হলো রমাকান্তর মায়ের সারা শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বঙ্কুদার ডায়েরি, গল্পের ঠিকানা, গল্প শোনার বাহানা। আজ আমরা আপনাদের জন্য আর একটা তারানাথের গল্প নিয়ে হাজির হয়েছি। শুভ সাহার কলমে তারানাথের এক ভৌতিক গল্প, ডাকিনী তন্ত্র। আমাদের সমস্ত গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রতি রবিবার ঠিক সকাল 11টায় আপনাদের জন্য ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হই। তারানাথের ভূমিকায় প্রদীপ্ত, অমর জীবন এবং ভৌতিক চরিত্রে শুভ, রমাকান্তের ভূমিকায় শান্তনু, কিশোরীর ভূমিকায় প্রবীর, বিভূতির মায়ের ভূমিকায় পম্পা দে এবং গল্প কথক ও বিভূতির ভূমিকায় সন্দীপ ঘোষ। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প, ডাকিনী তন্ত্র। সকালে ঘুম ভাঙল প্রবল মেঘের গর্জনে। কাল সারা রাত মুষলধারায় বৃষ্টি হয়েছে। এখন অতটা জোরে বৃষ্টি না হলেও তারস্বরে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখি ঘন কালো কুচকুচে মেঘ পুরো আকাশটাকে নিজের দখলে করে রেখেছে। সঙ্গে সঙ্গে আকাশের ফাঁক দিয়ে টর্চ লাইটের মতো আলো মেরে প্রবল গর্জন করে আমাদের শাসিয়ে তটস্থ করে রাখবার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে আসতে মা জলখাবার হিসেবে এক পেয়ালা গরম চা আর মুড়ি দিয়ে গেল। হ্যাঁ, বলা হয়নি, মা আর বাবা এখন আমার কাছেই থাকে। কয়েক মাস হলো তাদেরকে আমার কাছেই এনে রেখেছি। শেষবার তারানাথ আমাদের কাছে এক প্রকার অনুরোধ করেছিল যেন আমরা, মানে আমি এবং কিশোরী, আমাদের বাবা মাকে নিজেদের কাছেই এনে রাখি। তারানাথ বয়সে অনেক বড়, গুরুজন মানুষ। তাছাড়া তার সেই কথাটা আমার অন্তর ছুঁয়ে গিয়েছিল, তাই মা বাবাকে নিজের কাছেই নিয়ে চলে এসেছি। চায়ের কাপ হাতে নিয়ে তাতে চুমুক বসিয়ে মাকে বললাম, আজকে দুপুরে কি রান্না করবে? ঘরে আনাজপত্র কিছু আছে? ওই অল্প কিছু আছে, আর তোর বাবা কাল বাজার থেকে বেগুন নিয়ে এসেছিল, তাই দিয়ে বেগুনি আর সাথে ডালে চালে খিচুড়ি বসিয়ে দেবক্ষণ। বাহ, দুপুরটা বেশ জমে যাবে তাহলে। হ্যাঁ, বাইরে যে পরিমাণ জল জমেছে, ফলে অফিস যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফলে অঘোষিত অফিস ছুটি। মাকে বললাম, ভাবছি আজ একবার তারানাথের বাড়ি যাব। এই বৃষ্টির দিনে তার মুখে গল্প না শুনলে ঠিক ভালো লাগে না। তাছাড়া অনেক দিন তার সাথে যোগাযোগও হয়নি। তোমাদের যে এখানে নিয়ে এসেছি তাও তো জানাতে হবে। তুমি বরং বেশ কয়েকটা বেগুনি ভেজে দিও তো, তারানাথের জন্য নিয়ে যাব। এমনিতেই বাইরে যা জল, কোনো দোকানপাটি খোলা থাকবে বলে মনে হয় না। আচ্ছা। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে তারানাথের জন্য মায়ের হাতের তৈরি বেগুনি নিয়ে বেরোচ্ছি, এমন সময় মা আমার হাতে একখানা ছাতা গুঁজে দিল। মা না থাকলে আজ হয়তো আমি ছাতা না নিয়েই বেরোতাম। আজ আগে গেলাম কিশোরীর মেসের দিকে। সেখানে গিয়ে পৌঁছাতেই দেখি কিশোরীও একখানা ছাতা মাথায় দিয়ে এগিয়ে আসছে এদিকে। তাকে দেখে বললাম, কি হে বন্ধু, কোথাও যাওয়া হচ্ছে নাকি? আরে বিভূতি যে, আমিও তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম। এমন বৃষ্টির দিনে তারানাথের মুখ থেকে দুটো আজগুবি গল্প না শুনলে কি চলে? তার বলতে, চলো চলো। আমি আর কিশোরী রওনা দিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। মঠ লেনের ধারে যেতেই বৃষ্টির তেজ হঠাৎ দ্বিগুণ হয়ে উঠল। জোরে জোরে পা চালিয়ে সোজা হাজির হলাম তারানাথের বাড়ি। দরজায় কড়া নাড়তেই তারানাথ এসে দরজা খুলল। বলল, আরে তোমরা যে, আসো আসো, ভিতরে আসো। আমি জানতাম এই বৃষ্টির আগমনের সাথেই তোমাদের আমি দেখা পাব।
আমরা ভেতরে ঢুকলাম সন্তর্পণে। তারানাথ কিছুক্ষণের জন্য অন্দরে গেল। আমি ছাতাটা বন্ধ করে দরজার এক কোণে রেখে দিলাম। তারানাথ ফিরলে আমার ছাতা দেখে একটু হাসল, বলল, আরে বিভূতি, আজ ছাতা নিয়ে এসেছো দেখছি। তোমাদের তাহলে শেষ পর্যন্ত আক্কেল গুরুম হয়েছে। সত্যিই অনেকবার ভিজে ভিজে হয়তো শিক্ষা হয়েছে, তবে তাও মায়ের দৌলতে। তারানাথকে বললাম, তারানাথ, মা বেরানোর সময় ছাতাটা হাতে ধরিয়ে দিল, মায়ের দৌলতেই আজ বৃষ্টি থেকে বাঁচোয়া। দেখলে তো, এই জগতে মায়ের থেকে বেশি আর কেউ তোমার ভালো চায় না। আমরা তার কাছে সমস্ত সময় সেই ছোট্ট বাচ্চাটাই থাকি। মায়ের স্নেহের ছত্র ছায়ায় আমরা যেমন বড় হয়ে উঠি, তেমনি মায়ের শাসন ও শিক্ষা আমাদেরকে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে শেখায়। তোমরা হয়তো জানো, আমি আমার জীবনের যত অভিজ্ঞতা অর্জন করেছি তার শুরু ওই মায়ের কোল দিয়েই। তারানাথের মুখ থেকে এইসব কথা শুনতে সত্যিই ভালো লাগে। আমরা দুজনে বেশ জমিয়ে বসলাম। আমি তারানাথের দিকে বেগুনের টিফিন বক্সটা এগিয়ে দিলাম। তারানাথ, এক্কেবারে বাড়িতে মায়ের হাতের বানানো বেগুনি, এখনো বেশ গরম আছে। তারানাথ একটা বেগুনি হাতে তুলে তাতে কামড় বসিয়ে বলল, আহ আহ আহ, কতদিন পরে এমন বাড়িতে ভাজা মায়ের হাতের বেগুনি খেলাম। মনটা বড়ই তৃপ্তিতে ভরে উঠল। আসলে মা বাবাকে এখন আমার কাছেই নিয়ে এসেছি, ওই আপনি বলেছিলেন কি না। বাহ, বেশ ভালো করেছো। শুনে খুব খুশি হলাম। তবে আজ পাসিং শোটা পাইনি, চারিদিকে যা জল, দোকানপাট বন্ধ এক্কেবারে। হঠাৎ কিশোরী বাধা দিয়ে পকেট থেকে খামে মোড়া খানচারে কাঁচি সিগারেট বার করে তারানাথের দিকে এগিয়ে দিয়ে গৌরবময় দৃষ্টিতে আমার দিকে চাইল, বলল, আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। তোমাদের দেখলেই বোঝা যায় এই গল্পের নেশা কি জিনিস। সত্যি বলতে কি, এমন শ্রোতা পেলে গল্প বলেও শান্তি। নিন, এবার একটা জম্পেস দেখে গল্প ধরুন তো, গল্প শোনার জন্য মনটা একেবারে ব্যাকুল হয়ে আছে। আহা, রসু রসু, গল্প তো হবেই। তার আগে একটু চায়ের ব্যবস্থা করি। চারি মা, একটু এদিকে এসো তো মা। তারানাথ চারিকে ডেকে চা আনতে বলল। কিছুক্ষণ পরে চারি গরম চা আর তেল দিয়ে জবজবে করে চাল ভাজা মেখে নিয়ে এলো। চায়ের কাপে চুমুক দিয়ে একটা সিগারেট ধরিয়ে তাতে বেশ কয়েকটা টান দিয়ে তারানাথ বলতে আরম্ভ করল, তোমরা তো জানো, কোনো কালে এই সংসার ধর্মের উপর মন ছিল না আমার। কাঁচা বয়স থাকতেই বিভাগী হয়েছিলাম। আসলে কি, এই পথে পথে ঘুরে বেড়ানো, যেখানে সেখানে রাত কাটানো এবং যখন যা পাওয়া যায় তাই খেয়েই খিদে নিবারণ করা, এগুলো আমাকে চরম আনন্দ দিত। খুব অল্পতেই নিজের চাহিদা কিভাবে মেটাতে হয় তা আমি বেশ জানতাম। যখনকার কথা বলছি, তখনও আমি সদ্গুরুর দেখা পাইনি। গুরুর সন্ধানে পথে পথে ঘুরে বেড়াই, আর রাত হলে আশ্রয় নিই শ্মশানে। আমার বিশ্বাস ছিল, আমি গুরুর দেখা পেলে হয়তো এই শ্মশানেই পাব, কারণ ওর মতো পবিত্র স্থান আর দুটো নেই। তা এমন একদিন ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালাম রায়মঙ্গল নদীর তীরে কালীনগর নামে একটি গ্রাম। কি অপূর্ব সে গ্রাম! চারিদিকে সবুজ ধান, মাঠে ছেলে মেয়েরা খেলা করছে, ঠান্ডা শীতল বাতাস বইছে, অনবরত পাখির কলরব। তা দেখলে প্রাণটা সত্যিই জুড়িয়ে যায়।
গ্রামে এর ওর কাছ থেকে জিজ্ঞাসা করে গিয়ে উঠলাম শ্মশানে। শ্মশানের প্রবেশ পথে রয়েছে একটি বেশ বড় নাট মন্দির এবং শ্মশানের ঠিক পিছন দিয়ে বয়ে চলেছে রায়মঙ্গল নদী। আমি সোজা প্রবেশ করলাম শ্মশানে। সেখানে গিয়ে দেখি চারিদিকে বেশ কয়েকটা চিতা জ্বলছে। এই হলো সেই স্থান, বুঝলে, যেখানে সারা জীবনের পাপ পুণ্য, ভালো মন্দ এবং সব থেকে বড় হলো অহংকার, যা একেবারে পুড়ে ছাই হয়ে যায়। যাই হোক, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই আর সন্ধ্যা হলেই আবার এইখানেই চলে আসি। ওই নাট মন্দিরের প্রসাদ আর সারাদিন ঘুরে এখান থেকে ওখান থেকে যা জোগাড় করি তা দিয়েই বেশ চলে যায়। দুদিন পর অমাবস্যা। স্থির করলাম ওই দিন পর্যন্তই থাকবো ওখানে। তারপর আবার অন্য কোনো অচেনা গ্রাম, অচেনা মানুষ, এক ভিন্ন রাজ্যে গিয়ে উদয় হব। সত্যি বলতে এটাই আমাকে পরম তৃপ্তি দেয়। হঠাৎ কিশোরী বাধা দিয়ে বলে উঠল, এই যে আপনি পথে পথে ঘুরে বেড়াতেন, তাতে তো আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তা হয়েছে বই কি, কত রাতের পর রাত না খেয়ে কাটিয়েছি। পোশাকের অভাবে স্নান করে উঠে সেই ভেজা পোশাকই গায়ে শুকিয়ে ফেলেছি। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। তা আপনার কখনো মনে হয়নি এই কষ্ট করার থেকে বাড়ি ফিরে যাওয়া ভালো? না, কোনোদিনও সেরকম মনে হয়নি। আচ্ছা, তোমাদের এই চেনা পরিচিত কিছু হাতে গোনা বন্ধু বান্ধব ছাড়া আর কোনো মানুষের সাথে পরিচয় আছে কি? নেই? তোমাদের চেনা দুনিয়ার বাইরেও অনেক কিছু আছে, যেগুলো পথে নেমে নিজে পরিদর্শন না করলে বোঝা যায় না। শুধু পুঁথি পড়ে কি জগৎ সম্পর্কে জানা যায়? বাদ দাও সব কথা। কি যেন বলছিলাম? হ্যাঁ, দুদিন পেরিয়ে এলো সেই কৌশিকী অমাবস্যার দিন। ওই দিন আমি আর শ্মশান ছেড়ে কোথাও যাইনি। সকাল থেকে দলে দলে বেশ অনেক সাধু সন্ন্যাসীরা এলো। তারা যে যার মতো সাধনা স্থানের আয়োজন করেছে। আমি একটি নিম গাছের নিচে বসে সেই সব দেখছি আর মনে মনে ভাবছি, এত সাধু সন্ন্যাসীদের মধ্যে আমি গুরু নির্বাচন করব কিভাবে? এই ভাবতে ভাবতেই সকাল পেরিয়ে সন্ধ্যা আর সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। চারিদিকে শুরু হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব সাধনার লীলা খেলা। যে যার মতো সাধনা করছে। চারিদিকে দাও দাও করে জ্বলছে যজ্ঞের আগুন। বিচিত্র বিচিত্র মন্ত্রের প্রতিধ্বনিতে গম গম করছে সমস্ত শ্মশান। কেউ হোমকুণ্ডে মন্ত্র উচ্চারণ করে বেতাল চালনা করছে, তো কেউ সবের উপরে বসে সাধনা করছে। সব অর্থাৎ মৃতদেহ, তার উপর সাধনা? হ্যাঁ, সবের উপর। এটাকে বলে সব সাধনা। সবের পিঠের উপর ঘোড়ায় চাপার মতো করে বসে সাধনা করা হয়। ফলস্বরূপ এক পিশাচকে আহ্বান জানিয়ে তাকে দিয়ে কার্যসিদ্ধি করানো হয়। ভয়ঙ্কর সব সাধনার মধ্যে এটি একটি অন্যতম সাধনা। কিশোরী বিস্মিতভাবে প্রশ্ন করল, বলেন কি, আপনি কি কখনো করেছেন? হ্যাঁ, করেছি, তবে সে এই ঘটনার অনেক পরে। যাই হোক, চারিদিকে তখন শুধু যজ্ঞের আগুন আর মন্ত্রতন্ত্রের জোয়ার বয়ে চলেছে। অবশ্য এর মধ্যে যে সবাই আসলে সত্যিকারের সাধু তা কিন্তু নয়। টাকার লোভে মানুষ ঠকিয়ে ভোজবাজি করার তান্ত্রিকও ছিল অনেক। সব কিছু মিলিয়ে মোটের উপরে আমি প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। তার ওপর সদ্গুরুর দেখা না পাওয়ার অপেক্ষা তো ছিলই। শেষমেশ
এইসব সহ্য না করতে পেরে আমি ঠিক করলাম শ্মশানের পিছনে নদীর ধারে গিয়ে বসবো। যেমনি ভাবনা তেমনি কাজ। সেখান থেকে উঠে গিয়ে সোজা চলে গেলাম নদীর দিকে। নদীর কাছে পৌঁছাতেই মনটা যেন শান্ত হয়ে গেল। নদীর তীরে ঠান্ডা হাওয়ায় মনের ভিতরে থাকা চণ্ডালের মতো রাগ বা গুরুর দেখা না পাওয়ার হতাশা কিছুই রইল না। সব কিছু বেশ ভুলে গিয়ে সেই নদীর জলের স্রোতের সাথে মিশে গেল। কিছুক্ষণ সেখানে বসলাম, এক নজরে তাকিয়ে আছি নদীর দিকে। ঘন অমাবস্যায় সারাটা আকাশ কালো হয়ে রয়েছে। স্রোতের শোষো শব্দে যেন আমি বশীভূত হয়ে গেলাম। মনে হতে লাগলো সমস্ত ক্লান্তি যেন আমাকে গ্রাস করেছে। চরম নিদ্রায় দু চোখের পাতা বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। আহ, কি যে শান্তি! হঠাৎই আমার সমস্ত ঘুম এবং ক্লান্তির চটকা ভাঙল একটি মেয়ের চিৎকারের শব্দে। সেখানে আমি আর বসে থাকতে পারলাম না। বুঝলাম কোনো একটি মেয়ে বিপদে পড়ে চিৎকার করছে। সেই চিৎকারের শব্দ স্মরণ করে এগিয়ে গেলাম নদীর দক্ষিণ দিকে একটি ছোট্ট জঙ্গলের দিকে। অনুমান করলাম সেই দিক থেকেই আওয়াজটা আসছে। জঙ্গলের ভিতরে বেশ খানিকটা প্রবেশ করতেই দেখি একটি লণ্ডভণ্ড সাধনা স্থান। দপদপ করছে একটি অর্ধ জ্বলন্ত হোমকুণ্ড। এখানে ওখানে এলোপাতাড়ি হয়ে পড়ে আছে যজ্ঞের সামগ্রী এবং ঠিক তার বাঁ পাশেই রয়েছে তাল পাতা দিয়ে তৈরি করা একটি কুঁড়ে ঘর। স্পষ্ট শুনতে পেলাম যে ওই ঘরের মধ্য থেকেই আসছে ওই মেয়েটির অমানবিক চিৎকারের আওয়াজ। আমি ছুটে গিয়ে খিড়কি দিয়ে যা দেখলাম তা ভাবলে গাটা আজও শিউরে ওঠে। দেখলাম একটি তান্ত্রিক রূপী পিশাচ মানব একটি অল্প বয়সী মেয়ের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে তার সম্মান নষ্ট করতে চাইছে। আমি আর নিজেকে সংযত রাখতে পারলাম না। অবশ্য এই অবস্থায় নিজেকে সংযত রাখাটা কারোর পক্ষেই সম্ভব নয়। ছুটে গিয়ে হোমকুণ্ড থেকে একটি জ্বলন্ত কাঠ হাতে তুলে নিলাম এবং সেটা নিয়ে সোজা প্রবেশ করলাম সেই কুঁড়ে ঘরটার মধ্যে। তারপর অর্ধ জ্বলন্ত কাঠটা দিয়ে ওই মানুষরূপী পিশাচটার পিঠের উপরে সপাটে এক বাড়ি দিলাম। চিৎকার করে বললাম, শয়তান! একটা অসহায় বাচ্চা মেয়ের জীবন নষ্ট করছিস। সঙ্গে সঙ্গে সেই শয়তানটা মেয়েটিকে ছেড়ে আমায় এক ধাক্কায় মাটিতে ফেলে দিল এবং ফেলে দিয়ে আমার গলা টিপে ধরল। কি অসুরের মতো জোর তার গায়ে! আমি প্রাণপণ চেষ্টা করেও তার হাতটা আমার গলা থেকে ছাড়াতে পারলাম না। একটা সময় তো মনে হয়েছিল আমার বোধহয় এখানেই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। মাটিতে শুয়ে ছটপট করতে করতে আন্দাজে এদিক ওদিক হাতড়াতে শুরু করলাম। মা বিপত্তারিণীর কৃপায় ওই অর্ধ জ্বলন্ত কাঠের টুকরোটা কোনো মতে হাতে পেলাম। সেটা নিয়ে সোজা একেবারে ওই পিশাচটার বাম চোখের মধ্যে গেঁথে দিলাম। ছটপট করতে করতে দূরে ছিটকে পড়লো ওই শয়তানটা। আমি আর এক মুহূর্ত ওইখানে দাঁড়াইনি। মেয়েটির হাত ধরে ছুটতে ছুটতে লোকালয়ে গিয়ে উঠলাম। মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, যাও মা, সোজা বাড়ি যাও। আর হ্যাঁ, এই ঘটনার কথা কিন্তু তুমি ভুলেও কাউকে বলবে না, মনে থাকবে তো? মেয়েটি কাঁদতে কাঁদতে আমায় একটা প্রণাম করে চলে গেল। আমিও পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতে সেখান থেকে তল্পি তল্পা গুছিয়ে অন্যত্র রওনা হলাম। এই বলে তারানাথ মাথাটা একটু নিচু করল। আমি বললাম, তারপর এই কাহিনী কি এখানেই শেষ? আপনি আর কখনো সেই গ্রামে যাননি?
আর সেই মেয়েটিরই বা কি হলো? তারানাথ খানিকক্ষণ চুপ করে থেকে মাথা তুলে বলল, না, আমি আর ওই গ্রামে কোনো দিনও যাইনি, অবশ্য প্রয়োজনও পড়েনি। তবে এই কাহিনী এখানে শেষ নয়, সবে তো শুরু করলাম, এখনো অনেক কিছু বাকি। এই বলে তারানাথ আর একটা সিগারেট ধরালো। তারপর সিগারেটটা টেনে একেবারে শেষ করে আবার বলতে আরম্ভ করলো, তারপর কেটে গেছে অনেক সময়, তার মধ্যে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। বীরভূমে মাতু পাগলির দেখা পেয়েছি, বড়কর নদীর তীরে পোড়া শোল মাছ নৈবেদ্য দিয়ে মধুসুন্দরী দেবীর আবির্ভাবও দেখেছি। গ্রামের বট গাছের নিচে দেখা হওয়া সেই সাধু আগেই আমাকে বলেছিলেন যে আমি বেশি দূর সাধনা করতে পারবো না, সংসারী আমাকে হতেই হবে। হলো তাই। মধুসুন্দরী দেবীর বিদায় নেওয়ার পর আমি তো এক প্রকারের পাগল হয়ে পড়েছিলাম। সে ঘটনার কথা তো তোমাদের আমি আগেই বলেছি। এরপর তো বাড়ি থেকে আমার খোঁজ পেয়ে আমায় প্রায় জোর জবরদস্তি বাড়িতে নিয়ে আসে, এবং নিয়ে এসে বলতে পারো প্রায় জোর জবরদস্তি বিয়েও দিয়ে দেয়। আস্তে আস্তে বেশ সংসারী হয়ে উঠেছিলাম। হাত দেখে কুষ্টি বিচারে যা উপার্জন হতো তা দিয়ে বেশ চলে যেত। তা এমনই একদিন দুপুরে স্নান করে ভাত খেতে বসেছি, হঠাৎ শুনি কেউ আমায় বাইরে থেকে ডাকছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাড়িতে আছেন? আমি খেতে খেতেই বললাম, কে, কি চাই? আগে আপনার সাথে দুটো কথা বলার ছিল, দয়া করে যদি একটু বাইরে আসতেন। দেখুন, মাফ করবেন, আজ আমি হাত দেখা বা কুষ্টি বিচার কিছুই করতে পারবো না। অজ্ঞাত ব্যক্তিটি করুণ সুরে বলল, না না ঠাকুরমশাই, আমি হাত দেখাতে বা কুষ্টি বিচার করতে আসিনি, বড় বিপদে পড়ে এসেছি। দয়া করে যদি আমাকে আপনি একটু সাহায্য করেন। আচ্ছা, আপনি বসুন, আমি আসছি। খাওয়া দাওয়া শেষ করে গামছায় হাত মুছতে মুছতে তার কাছে গিয়ে বসলাম। একটি অল্প বয়সী ছেলে বারান্দায় পেতে রাখা মাদুরটির উপর বসে এক দৃষ্টিতে কড়ি কাঠের দিকে চেয়ে আছে। তাকে আমি ডেকে বললাম, হ্যাঁ বলুন এবার। ছেলেটি আমার দিকে চাইল, তারপর ষষ্ঠাঙ্গে আমায় প্রণাম করে বলল, আপনি তারানাথ চাটুর্যে? অনেক নাম শুনেছি আপনার। ঠাকুরমশাই, তাই আর সাত পাঁচ না ভেবে সোজা আপনার কাছে এসেছি। আপনি আমাদের বাঁচান ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান ঠাকুরমশাই, বড় বিপদ। আমাদের বাঁচান ঠাকুরমশাই। ছেলেটির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে যে সত্যি কোনো বিপদের সম্মুখীন হয়েছে তা বুঝতে আর বাকি রইল না। ভেঙে পড়ো না, সব সমস্যার সমাধান একটা না একটা তো আছে, সব ঠিক হয়ে যাবে। তুমি বরং আমাকে সব কথা খুলে বলো। সে কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছে বলতে আরম্ভ করলো, আমার নাম রমাকান্ত মিত্র, বাবা শ্যামাচরণ মিত্র, নিবাস ব্যারাকপুর। সেখানকার 5-6 জন ধনী ব্যক্তিদের মধ্যে আমার বাবাও একজন। গ্রামের বেশ প্রভাবশালী মানুষ আমার বাবা, তাকে গ্রামের সবাই খুব সমীহ করে। তবে ঠাকুরমশাই, কিছু বছর আগে একটা বিরল জ্বরে আমার বাবা প্রাণ হারান। এখন পরিবার বলতে আমার মা আর আমি। আমার মা খুব ভালো মানুষ ঠাকুরমশাই, নিজের মা বলে বলছি না, তার মতো নিরীহ এবং দয়ালু মনের মানুষ আমি খুব কমই দেখেছি।
গ্রামের কোনো অভুক্ত মানুষ দেখলে তিনি তাদেরকে দেখে নিজের হাতে রান্না করে খাওয়ান। মা সেকালের মানুষ হলেও পড়াশুনো করেছেন, তাই তাই গ্রামের বাচ্চাদেরও বিনামূল্যে পড়াশুনোও শেখান। মোটের ওপর আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদেরকে খুব ভালোবাসে, আর তাদের কাছ থেকেই আমি আপনার খোঁজ পেয়েছি। সোজা আপনার কথা শুনে এখানে চলে এসেছি। ঠাকুরমশাই, আপনি শেষ ভরসা। আমি বললাম, বেশ, তারপর? বেশ ভালোই সব চলছিল, তবে মাস দুয়েক আগে হঠাৎ একদিন আমার মা অসুস্থ হয়ে পড়লেন। সামান্য জ্বর আর সর্দি। প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি, তবে আস্তে আস্তে লক্ষ্য করলাম মায়ের শরীর দিন দিন বেশ খারাপ হতে লাগলো। বেশ চিন্তায় পড়ে গেলাম আমি। একা মানুষ, কি করে উঠি? আমার শরীরে আজ যারা আছে তাদেরকে বললাম, তারা পরামর্শ দিল যেন আমি কলকাতা থেকে ডাক্তার এনে মাকে দেখাই। তাদের কথা শুনে আমি কলকাতা থেকে ডাক্তার এনেও দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হলো না। দিন যত যেতে লাগলো মার অসুখ ততই বাড়ছিল। আচ্ছা, তোমার মায়ের অসুখটা কি? রমাকান্ত বলল, আসলে সেটাই ঠিক বুঝতে পারছি না। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে আমার মা, চামড়াও কুঁচকে যাচ্ছে। আর সব থেকে যেটা আশ্চর্য ঠাকুরমশাই, মায়ের গায়ের রং কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমি বললাম, বুঝলাম, তবে তুমি বিচলিত হও না, আমি যাব, তবে আজ নয়, কাল। তোমার যদি কোনো অসুবিধা না হয় তবে তুমি আজকের দিনটা এই গরিবখানায় কষ্ট করে কাটাতে পারবে। কাল সকালে প্রথম ট্রেন ধরেই আমরা রওনা হব। আরে ছিছি ঠাকুরমশাই, ব্রাহ্মণ বাড়িতে আশ্রয় পেলাম, এ তো আমার কাছে চরম সৌভাগ্যের বিষয়। আচ্ছা বেশ, স্ত্রীকে বলে দিলাম একটি গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাচ্ছি, ফিরতে দিন 7 লাগবে। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ভোর হতেই শিয়ালদাহ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর প্রথম ট্রেনে চেপেই সোজা গিয়ে পৌঁছালাম ব্যারাকপুর রেল স্টেশনে। সেখান থেকে গরুর গাড়িতে চেপে মাইল 20 গেলাম। সেখান থেকে পায়ে হেঁটে আরো ক্রোশ 5 যাওয়ার পর রমাকান্তের বাড়ি। বেশ বড় বাড়ি, পাকা নয়, টালির ছাউনি দেওয়া বাড়ি। বাড়ির উঠোনে গোলা ভর্তি ধান, বাড়ির ডান দিকে গোয়াল ঘর। সব মিলিয়ে যে গৃহস্থ পরিবার সেটা বেশ বোঝা যায়। অনেক দিন পর গাঁয়ের পরিবেশে এসে মনটা একটু হালকা হয়ে গেল। গ্রামে সোঁদা মাটির গন্ধ নাকে আসছিল, আর গোয়াল ঘর দিয়ে গরুর ডাক কানে এসে আমাকে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছিল। আমার এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছিল গলা ছেড়ে গান ধরি। আমি বাড়ির দিকে এগোতে যাচ্ছিলাম, তবে বাড়ির উঠোনের মাঝখানে তুলসী মঞ্চটার দিকে তাকিয়ে আমার বুকটা ধপ করে উঠল। আমি তুলসী মঞ্চটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, যেন আমাকে কেউ বশীভূত করছে। আমার ধমনীর রক্তস্রোত ঠান্ডা হয়ে আসছে। আমি স্পষ্টই বুঝতে পারছি আমি অন্ধকারের কোনো এক জগতে আস্তে আস্তে প্রবেশ করছি। কি হলো ঠাকুরমশাই, ভেতরে আসুন। হঠাৎ রমাকান্তের ডাকে আমার চেতনা ফিরল। হ্যাঁ, রমাকান্তর কথা শুনে উঠোন ছেড়ে ঘরের দিকে এগোলাম। তবুও আমার মনে সেই অন্ধকারের রূপধর্মী জড়তা কিছুতেই কাটছিল না। আমার গায়ের লোমকোষের মধ্যে শিরশির করে ঠান্ডা বাতাসের প্রবাহ প্রবেশ করছিল। এর আগে আমি এমন অনেক বাড়িতে গিয়েছি, কিন্তু কোনোদিনও এমন অনুভূতি হয়নি। একটা অজানা অস্বস্তি মেশানো ভয় মনের ভিতর বাসা বাঁধল।
আমি সমস্ত বাধা অতিক্রম করে আমার মনকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করলাম। কিছু অনুভব হওয়ায় একটু স্বাভাবিক হয়ে রমাকান্তকে বললাম, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার মায়ের কাছে নিয়ে চলো, বিপদ আসন্ন। রমাকান্ত কেমন একটা ভ্যাবা চাকা খেয়ে বলল, আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন। রমাকান্ত তার মায়ের ঘরে নিয়ে গেল। আমি তার মাকে দেখে এক প্রকার চমকে উঠলাম। তার মাকে দেখে যে কোনো মানুষই ভয়ে চমকে যাবে। চুল উস্কো খুস্কো, চোখ দুটো কোটরের মধ্যে ঢুকে গেছে, গায়ের চামড়া কেমন জানি কুঁচকে গেছে, এবং যেটা সব থেকে বেশি চোখে পড়ছে সেটা হলো রমাকান্তর মায়ের সারা শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে। তাকে দেখলে মনে হচ্ছে যেন তার শরীরের সমস্ত রক্ত শূন্য হয়ে গেছে। এর মানে আমি ততক্ষণে বেশ বুঝতে পেরেছি। ফলে আমার আরো বেশি চিন্তা হতে লাগলো। আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না ওই ঘরে। রমাকান্তকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছি, ঠিক এমন সময় রমাকান্তের মা কেমন একটা গোঙানির আওয়াজ করে উঠল। পিছন ফিরে তার দিকে তাকাতেই দেখলাম তিনি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর কেমন জানি গোঙাচ্ছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। বাইরে এসে রমাকান্তকে বললাম, দেখো রমাকান্ত, তোমাকে আমি মিথ্যে আশ্বাস দেব না, তবে তোমার মাকে বাঁচানো বড় দুষ্কর। কেন ঠাকুরমশাই? কি হয়েছে আমার মায়ের? কি হয়েছে আমার মায়ের ঠাকুরমশাই? আপনি শেষ ভরসা। আপনি যদি এভাবে হাত তুলে নেন আমাদের উপর দিয়ে, তাহলে ভেঙে পড়ো না, নিজের মনকে শক্ত করো। তোমার মাকে বাঁচানোর ক্ষমতা আমার নেই, তবে আমি প্রাণপণ চেষ্টা করব। তুমি একটু নিজেকে সামলাও। আমি রমাকান্তকে মিথ্যা প্রতিশ্রুতি দিলাম না। কিছু শক্তি প্রবাহ আছে যা আমাদেরকেও চালনা করে। আমরা এই সৃষ্টির তুচ্ছ জীব মাত্র। আমাদের ক্ষমতা খুবই সীমিত। আমি চাইলেও হয়তো তার মাকে বাঁচাতে পারবো না। কর্ম আমাদের ভাগ্য সব সময় নির্ধারণ করে না। আমাদের জীবনে ঘটা কিছু ঘটনা নিয়মের বাইরে গিয়েও ঘটে। এই জগৎ যেমন আমাদের শ্রেষ্ঠ জীব বানিয়েছে, তেমনি এই শ্রেষ্ঠত্বের চাবিকাঠি আমাদেরকে একটা সীমায় আবদ্ধ করে রাখে। তার মায়ের এই জীবন রেখা খণ্ডন করার মতো ক্ষমতার অধিকারী আমি নই। তার এই দেহ খুব তুচ্ছ ভূমিকায় উত্তীর্ণ এই জগৎ সংসারের রঙ্গমঞ্চে, যেখানে আমি শুধুমাত্র দর্শক। হয়তো চেষ্টা করতে পারি, তবে বদলাতে পারবো না। তবে রমাকান্তকে কিন্তু আমি জানালাম না যে তার মায়ের কি হয়েছে। অবশ্যই সে আমার মুখ থেকে যে এমন কথা শুনবে তা স্বপ্নেও কল্পনা করেনি। ফলে সে একেবারেই ভেঙে পড়েছিল। পুরো বাড়িটা একেবারে নিঝুম মেরে গেল। চারিদিকে কোনো সারা শব্দ নেই। রাতে কোনো রকমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সত্যি বলতে কি, খুব লজ্জিত আর অসহায় বোধ করছিলাম। এত আশা নিয়ে ছেলেটি আমায় ডেকে নিয়ে এসেছে, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। আমি গল্পের মাঝে বাধা দিয়ে বললাম, আচ্ছা কি এমন হয়েছিল তার মায়ের যে আপনি একেবারেই কিছু করতে পারবেন না? আপনি এমন কত সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তার প্রতিকারও করেছেন, তবে এ এমন কি? তারানাথ গম্ভীর গলায় বলল, বলছি। আসলে রমাকান্তর মায়ের উপর ডাকিনীর নজর পড়েছিল। আমি নিশ্চিত কোনো এক কাপালিক তার ভয়ঙ্কর এক সাধনার দ্বারা ডাকিনীকে আহ্বান জানিয়েছিল। তাকে দিয়ে রমাকান্তের মায়ের ক্ষতি করার চেষ্টা করছিল। এবং এও বুঝলাম যে সে তান্ত্রিক নয়।
যে তান্ত্রিক ডাকিনী চালনা করতে পারে, আর যাই হোক সে যে অসীম ক্ষমতার অধিকারী তাতে সন্দেহ নেই। আমি তার কাছে নিছক শিশু মাত্র। আবার বাধা দিয়ে বললাম, কিন্তু তারানাথ, তুমি এর আগে এত বড় বড় পিশাচদের সাথে মন্ত্রশক্তি দিয়ে লড়াই করেছো, তাহলে এইবার তুমি এত বিচলিত কেন? ডাকিনীকে জানো? ডাকিনী হলো দেবী ছিন্নমস্তার দুই সহচারীর মধ্যে একজন। দেবী ছিন্নমস্তা? নামটা যেন কেমন শোনা শোনা। হ্যাঁ, শোনা শোনা লাগছে বটে, কারণ ইনি হলেন দশম মহাবিদ্যার ষষ্ঠতম দেবী, দেবী ছিন্নমস্তা। তিনি ছিন্নমস্তিকা, সুপ্ত দুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিত। তার রূপ বড় বিচিত্র এবং ভয়ঙ্কর। তিনি নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের উপর দণ্ডায়মান বা উপবিষ্ট অবস্থায় থাকেন। তার ডান হাতে থাকে একটি কাঠারি এবং সে নিজেই সেই কাঠারির দ্বারা নিজের মস্তক ছিন্ন করে, এবং তার অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত থাকে। এরপর তার ছিন্ন কণ্ঠনালী থেকে সবেগে যে 3টি রক্তধারা নির্গত হয়, তার একটি সে নিজে পান করেন এবং বাকি 2টি পান করেন তার 2 প্রিয় সহচারী ডাকিনী এবং বর্ণিনী। এই হলো সেই ডাকিনী। এইবার ভেবে দেখো, দেবীর যে সহচারী, তার বিরুদ্ধে কি আমার লড়াই করার সাধ্য আছে? তবে ভদ্র মহিলাকে দেখে আমার মনে কেমন যেন একটা মায়া হলো। কাজেই রাতটা কোনো রকমে কাটিয়ে সকাল হতেই রমাকান্তকে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রমাকান্ত, তোমাদের কি কারো সাথে কোনো শত্রুতা আছে? বিশেষ করে তোমার মায়ের সাথে? না, একেবারেই না। আমার মায়ের সাথে তো কারো কোনো শত্রুতা হতেই পারে না। আপনাকে তো আগেই বলেছি, আমার মা একেবারে নিরীহ মানুষ। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি গ্রামের লোকেদের কাছেই শুনতে পারেন। আরে না না, ঠিক আছে, তার আর দরকার পড়বে না। কিন্তু যতই যা বলি, মনের মধ্যে কিন্তু একটা সংশয় রয়েই গেল। কেউ কেন ওই ভদ্র মহিলার ক্ষতি করতে চায়, নাকি অন্য কিছু? বেরিয়ে পড়লাম। গ্রামে বেশ কিছু মানুষের কাছে রমাকান্ত ও তার মায়ের কথা জানতে চাইলাম, বিশেষ করে তার মায়ের কথা। কিন্তু কারো মুখ থেকেই তাদের সম্বন্ধে কোনো খারাপ কথা শুনলাম না। বরং সকলে রমাকান্তর মায়ের সম্বন্ধে দুঃখ প্রকাশ করে সমবেদনাই জানালো। তার এই রূপ অবস্থার জন্য গ্রামের প্রায় সকলেই মর্মাহত। কিছুতেই কিছু মেলাতে পারছিলাম না। বারবার মনে হতে লাগলো, তার কে এমন ক্ষতি করতে চাইছে, আর কেনই বা চাইছে? এই হিসাব যদি মেলাতে পারতাম, তাহলে হয়তো যেন তেন উপায়ে ওই নিরীহ মানুষটাকে বাঁচানো যেত। এই সব 7-5 ভাবতে ভাবতে আমার মাথা আর কাজ করছিল না। অসহ্য যন্ত্রণায় আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়ে উঠল। ফলে গিয়ে আশ্রয় নিলাম গ্রামের উত্তর দিকে অবস্থিত একটি ভগ্নপ্রায় শিব মন্দিরে। মন্দিরটি প্রায় জরাজীর্ণ, তবে যে মন্দিরে রোজ সন্ধ্যাবাতি দেওয়া হয় তা বেশ বোঝা যাচ্ছে। মন্দিরের চাতালে টান টান হয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে এক মনে ইষ্ট দেবতার নাম জপ করছি, এমন সময় কে যেন আমাকে ডেকে উঠল। শেষবার তুমি একটা খুব সুন্দর বিড়ি খাইয়েছিলে, আজও একটা দেবে? আমি চোখ খুলে লোকটিকে দেখে রীতিমতো চমকে উঠলাম। হ্যাঁ, অমর জীবন? হ্যাঁ আমি। কেন, আমি কি ভূত নাকি চমকে উঠলে যে? না না, এতদিন বাদে দেখা হলো তো, তাই। কি আশ্চর্য, অমর জীবন আজও ঠিক তেমনি আছে যেমনটি তাকে আমি আগে দেখেছিলাম। শান্ত চোখ, মুখে মৃদু হাসি, একটুও শারীরিক গঠনের পরিবর্তন হয়নি তার। আমি বললাম,
কিন্তু আপনি এখানে, তাও আবার এতদিন বাদে? অমরজীবন হেসে উত্তর দিল, আগে একটা বিড়ি দাও, তারপর বলছি। হ্যাঁ হ্যাঁ, এই নিন। ধুতির কোচর থেকে একটা বিড়ি আর দেশলাই বার করে এগিয়ে ধরলাম তার দিকে। তারপর সে বিড়িটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে সেটা জ্বালিয়ে বলল, একটা স্বপ্ন দেখবো বলে কাল রাতে এখানে এসেছি। আমি জানি তার স্বপ্ন দেখার ক্ষমতার সম্বন্ধে, তাই একটু উত্তেজিত হয়ে বললাম, তা দেখলেন স্বপ্ন? হ্যাঁ দেখলুম, আর এও দেখলুম যে তুমি এখানে কি করতে এসেছো। ভয় নেই, আমার বিশ্বাস তুমি ঠিক পারবে ওই নিরীহ মহিলাটিকে রক্ষা করতে। শুধু ধরতে পারছো না কি উপায়, ধরিয়ে দিই? হ্যাঁ অবশ্যই, কি উপায় যদি দয়া করে একটু বলেন। তেমন কিছু না, শুধু দেবী ছিন্নমস্তার পুজো করতে হবে তোমাকে। তাকে তুষ্ট করো, সব বিপদ কেটে যাবে। কিন্তু তার পুজো যে বড় ভয়ঙ্কর, সামান্য ত্রুটি বিচ্যুতি হলে তো অনেক বড় সর্বনাশ হতে পারে। যতই হোক তিনি স্বয়ং জগৎমাতা। তিনি যেমন একদিকে জীবন হরণ করেন, তেমনি আর একদিকে তিনি জীবনদাত্রীও। আর সব থেকে বড় কথা হলো, অসৎ যতই শক্তিশালী হোক না কেন, সৎ এবং সত্যের জয় নিশ্চিত। তুমি আজই পুজোয় বসো। আজ অমাবস্যার রাত, যা করতে হবে তোমাকে আজই করতে হবে, কেমন? অমরজীবনের কথা শুনে আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। এক নিঃশ্বাসে ছুটতে ছুটতে সোজা গিয়ে উঠলাম রমাকান্তের বাড়ি। হাঁপাতে হাঁপাতে রমাকান্তকে ডাকলাম, রমাকান্ত, রমাকান্ত, কোথায় তুমি? শিগগিরই একবার এদিকে এসো। রমাকান্ত আমার গলা পেয়ে বাড়ির ভিতর থেকে হন্ততন্ত হয়ে বের হয়ে এলো। সে বাইরে আসতে তাকে আমি বললাম, শোনো, আজ অমাবস্যা। আমার বিশ্বাস, যে তোমার মায়ের ক্ষতি করতে চায় সে আজ রাতেই তার কার্যসিদ্ধি করার চেষ্টা করবে। ফলে আজ রাতে মহা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু ভয় পেয়ে পিছু হটার মানুষ তারানাথ নয়। আমি তারানাথ তান্ত্রিক, আজীবন সত্যের জন্য লড়াই করে এসেছি, আজও তাই করব। তাতে যদি আমার প্রাণও যায় তো যাক। তুমি শুধু একটা কথা মাথায় রেখো, আজ রাতে যাই হয়ে যাক না কেন, বাড়ির বাইরে কিন্তু কেউ বেরোবে না। আর আমাকে এক ঘটি গঙ্গার জল, গরুর চোনা আর গোবর এনে দাও। বাড়ির চারিদিকটা ভালো করে বন্ধন করে দিই। এরপর রাত হলে একটি ঘরের মধ্যে রমাকান্ত সহ বাড়ির সকলকে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম এবং তাদের সাবধান করে দিয়ে বললাম, যতই যাই হয়ে যাক না কেন, কেউ এক পাও ঘরের বাইরে রাখবে না, নইলে বিপদের আর শেষ থাকবে না। তারপর আমি রমাকান্তর মায়ের ঘরে প্রবেশ করলাম। রমাকান্তর মায়ের দু হাত এবং দুই পা মোটা দড়ি দিয়ে খাটের সাথে শক্ত করে বেঁধে দিলাম। আমি যখন সেই নিরীহ মানুষটার হাত পা বাঁধছি, তখন আমার বুকটার মধ্যে যে কেমন করে উঠল তা ভাবনায় প্রকাশ করা যায় না। কিন্তু সেসব আবেগ নিয়ে ভাববার সময় তখন ছিল না। যাই হোক, ঘরের ঠিক মাঝখানে একটা আসন পেতে বসলাম। তারপর এক মনে দেবী ছিন্নমস্তার ধ্যান করতে শুরু করলাম। কথিত আছে, ধ্যান মন্ত্র ব্যতীত তার পূজা হয় না। মন্ত্রে বলা হয়, ধ্যান বিনা তার পূজা করলে তিনি সাধকের প্রতি কুপিতা হন এবং স্বহস্তে সাধকের মস্তক ছিন্ন করেন। যদিও সেই মুহূর্তে তার পূজার আয়োজন করা সম্ভব হয়নি। আবিষ্টি সম্ভব হলেও তা অত সহজ ছিল না। তার পূজার সামগ্রী বাকি দেবদেবীর পূজার সামগ্রী থেকে ঢের আলাদা। এক মনে দেবীর নাম জপ করতে থাকলাম। কিছুক্ষণ পরে বুঝলাম বাইরে প্রবল বেগে ঝড় উঠেছে। ঝড়ের তাণ্ডবে মনে হতে লাগলো গোটা বাড়িটাই যেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে।
বুঝতে আর বাকি রইল না যে সেই অজ্ঞাত কাপালিক ডাকিনী চালনা করেছে। তার সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বাড়ির ভেতরে প্রবেশ করা। সমস্ত বাড়ির দরজা জানলার কপাট দুমদাম বাড়ি খাচ্ছে। আমি বেশ শুনতে পারছিলাম কোনো এক অদৃশ্য শক্তি প্রবল হুঙ্কার করে আমাকে বলছে, কোনো কিছুতে কোনো রকম সাড়া দিলাম। এক মনে দেবীর জপ করতে থাকলাম। এইরকম ভাবে আরো ঘন্টা খানেক চললো এই নরকীয় তাণ্ডব। তারপর আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেল। বাইরে যে ভয়ঙ্কর ঝড় উঠেছিল তার শব্দ আস্তে আস্তে স্থির হয়ে মিলিয়ে যেতে লাগলো। বুঝলাম আমার ডাকে দেবী ছিন্নমস্তা সন্তুষ্ট হয়ে তার প্রিয় সহচরীকে এই তাণ্ডব করা থেকে বাধা দিয়েছে। ফলে ডাকিনী চলে যেতে বাধ্য হয়েছে। ভোরের আলো ফুটতেই আমি বাইরে বেরালাম। দেখলাম চারিদিকে একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে। বাড়ির উঠানে থাকা চালতা গাছটা ভেঙে একেবারে বাড়ির দুয়ারের মুখে পড়ে আছে। হঠাৎই শুনতে পেলাম বাড়ির বাইরে কারা যেন এক প্রকার ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করছে। বাড়ির ভিতরে সকলে তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। কাল সারা রাত যা গেছে তাদের উপর থেকে, তাই আর কাউকে আমি ডাকলাম না। কোনো রকমে চালতা গাছের ডালপালা সরিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখি সামনের রাস্তায় বেশ অনেক মানুষ দাঁড়িয়ে জটলা করেছে। তাদের মুখ চোখ আর কথোপকথন শুনে যা বুঝলাম তারা বেশ ভয় পেয়ে আছে। এগিয়ে গিয়ে ভিড় ঠেলে যা দেখলাম তা দেখে আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। দেখলাম একটা কাপালিকের গলা কাটা নিথর দেহ পড়ে আছে মাটিতে, এবং তার মাথাটা ঠিক তার পায়ের ধারে পড়ে আছে। আমার গাটা শিরশির করে উঠল। গুলিয়ে বমি চলে আসার উপক্রম হলো, তবে তা ওই দৃশ্য দেখে নয়, হলো কাপালিকের কাটা মাথাটা দেখে। কারণ এটা সেই কাপালিক যাকে আমি অনেক কাল আগে দেখেছি। এটা সেই কাপালিক যে সেই রাতে রায়মঙ্গল নদীর তীরে একটি ছোট্ট বাচ্চা মেয়ের ক্ষতি করতে চেয়েছিল। তার বাম চোখটা নষ্ট। বোধহয় সেই রাতে আমি যে জ্বলন্ত কাঠ দিয়ে তার বাম চোখে আঘাত করেছিলাম তারই ফল। হিসাব তখন কিছু হলেও মিলল। তবে কি রমাকান্তর মাই সেই বাচ্চা মেয়েটা? এত বছর পর শয়তানটা তার অতৃপ্ত প্রতিশোধ নেবে বলে এমনটা করেছে। আমার গা হাত পা কেমন জানি আড়ষ্ট হয়ে এলো। কোনো রকমে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। ইতিমধ্যে রমাকান্ত এবং তার বাড়ির সকলে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসেছে। রমাকান্ত আমাকে দেখে উত্তেজিত হয়ে বলল, ঠাকুরমশাই, আমার মা কেমন আছেন ঠাকুরমশাই? কি হলো ঠাকুরমশাই, বলুন না,
ভয় নেই, বিপদ কেটে গেছে, তোমার মাও ভালো আছেন, আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে গেছে। তবে এখন আর বাইরে বেরোনোর কোনো দরকার নেই। আগে সকলে হাতে হাতে এই গাছটা সরানোর ব্যবস্থা করো। বাড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক। রমাকান্তের মা একেবারে বিছানা থেকে উঠতে না পারলেও এখন বেশ সুস্থ। সব থেকে বড় কথা, তার গায়ের রং এখন আর সেই সাদা ফ্যাকাশে নেই, অনেকটা স্বাভাবিক। ফলে বাড়ির সকলে বেশ খুশি, বিশেষ করে রমাকান্ত। দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করলো, খেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রমাকান্তর মায়ের সাথে একবার দেখা করতে গেলাম। মানুষটা বড় নিরীহ ও ভালো মনের মানুষ। আমাকে দেখে তার মুখে একটা ক্ষীণ হাসি ফুটে উঠল। মনে হলো আমাকে কিছু বলতে চায়, কিন্তু এতদিন অসুস্থ থাকার ফলে ঠিক করে কথা বলতে পারলো না। আমি বললাম, থাক থাক, কি করছো? আর কষ্ট করতে হবে না মা, আমি তোমাকে চিনতে পেরেছি, চিন্তা করো না, আর কোনো ভয় নেই। মা জগৎজননী কখনোই তোমার মতো জননীর ক্ষতি হতে দিতে পারেন না। আজ তাহলে আসি আমি। এই বলে তারানাথ থামল। তারানাথের প্রত্যেক গল্প শোনার পর অনেক কিছু উপলব্ধি করতে পারি। তারানাথ আমাকে উদ্দেশ্য করে বলল, বিভূতি, বাড়ি গিয়ে মা বাবার সাথে একটু সময় কাটাও। দেখো তাদের যেন এখানে থাকতে অসুবিধা না হয়। একদম। বলে আমিও কিশোরী উঠতে যাচ্ছিলাম। বাইরে তখন বৃষ্টি অনেকটা কমে এসেছে। এমন সময় তারানাথ হঠাৎ বলল, আচ্ছা বিভূতি, তোমার বাবা মাকে একবার এখানে নিয়ে এসো তো, হয়তো প্রয়োজন পড়তে পারে। আমি বললাম, ঠিক আছে তারানাথ। তারানাথের কথার মধ্যে যেন কেমন রহস্য মেশানো। আমার মনটা কেমন উৎকণ্ঠায় ভরে এলো। প্রয়োজন পড়তে পারে মানে? কোনো বিপদের আশঙ্কা আছে কি? এতক্ষণ আপনারা শুনছিলেন শুভ সাহার কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প ডাকিনী তন্ত্র। আমাদের সমস্ত গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নিজের বন্ধুদেরকেও শেয়ার করে জানাবেন। আমরা প্রতি রবিবার ঠিক সকাল 11টায় আপনাদের জন্য ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হই। এরপরেও আমাদের চ্যানেলে আবার তারানাথ ফিরবে। আপনারা ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য গল্পগুলোও শুনতে থাকুন, আর নিজেদের বন্ধুদেরকেও শেয়ার করে জানাবেন যে আমরা প্রতি রবিবার ঠিক সকাল 11টায় আপনাদের জন্য গল্প নিয়ে হাজির হই। এখন এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে আমরা নতুন কোনো গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বঙ্কুদার ডায়েরি শুনতে থাকবেন। গল্পের ঠিকানা, গল্প শোনার বাহানা।